হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে 956তম ক্লাসে সবাইকে স্বাগতম। আগামী 9/12 আজ 9/12/2025 মঙ্গলবার ক্লাসে আলোচনায় আসছেন শ্রদ্ধেয় ডাক্তার অমরনাথ চক্রবর্তী স্যার। আজকের আলোচনার বিষয় হলো পালসেটিলা পার্ট 8। উপস্থিত সকল চিকিৎসকবৃন্দকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই, আমার ব্যক্তিগত স্তরে জানাই এবং হোমিও দর্পণের পক্ষ থেকে জানাই। এই শীতের মরশুমে আপনারা কষ্ট করে আমার বক্তব্য শুনতে এসেছেন। আজকে আলোচনা হচ্ছে পালসারি, এটা হচ্ছে 8তম পর্ব। আমার উদ্দেশ্য কিন্তু পালসেটিরা কি কি মূল্যবান সিমটম আছে সেটা তো বলবোই, কিন্তু ওইটা আমার হাইলাইট করার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে একটা ওষুধকে পড়ে আমি কিভাবে ড্রাগ পিকচার তৈরি করব, স্বাবলম্বী কি করে হব। অমুকে অমুক বলেছে, তমুকে অমুক বলেছে, এইভাবে হয় না। হোমিওপ্যাথি হোমিওপ্যাথি করতে গেলে আপনাকে স্বাবলম্বী হতে হবে। আপনি কি দেখছেন, আপনার অভিজ্ঞতাকেই বা এতটা ছোট ভাবছেন কেন? অবশ্যই অহংকার হলে হবে না। আপনি যা দেখছেন সেটাকে মূল্যায়ন করুন। পেশেন্ট তো আপনার কাছে বলছে অনেক কিছু, সেইটাকে মূল্যায়ন করে তার সঙ্গে যদি মনীষীদের যোগ করতে পারেন, আপত্তি কিছু নেই। কথাটা হচ্ছে যে তারাও তো রোগী দেখেই বলেছেন, তারা তো এমনি বানিয়ে বলেছেন বা গবেষণা করে বলেছেন, এরকম তো গবেষণা হোমিওপ্যাথিতে হয় না। হোমিওপ্যাথিতে রোগী ভিত্তিক কথাবার্তা, রোগী ভিত্তিক আর হচ্ছে মেডিকা ভিত্তিক, এবং তার গ্রাউন্ডটা কোথায়, তার ভিতটা কোথায়, ভিতটা হচ্ছে ফিলোসফি। এইটা হচ্ছে হোমিওপ্যাথির মূল বিষয়। মানে বুঝতেই পারছেন, যেহেতু সব ইন্ডিভিজুয়ালাইজেশনের ব্যাপার, ফলে আমার অভিজ্ঞতাটা আপনি দেখতে পাবেন, নাও হতে পারে। তাহলে অভিজ্ঞতাগুলোকে বিচার করবো কিরকম করে? যুক্তির বিচারে, যুক্তি দিয়ে সেটাকে আমরা বিচার করে আমরা গ্রহণ অথবা বর্জন করবো। হোমিওপ্যাথিতে এটা সবসময় করতে হয় আমাদের, গ্রহণ অথবা বর্জন। তো এইবার আমরা চলে আসি পালসেটিল। আমি একটু ছোট্ট করে টাচ করে যাচ্ছি পালসেটিলের পার্টিকুলার পার্টে, আমি যাব, ঢুকবো এখন। যার জন্য আমি একটু টাচ করে যাচ্ছি। পালসেটিলা বলতে আমরা কি বুঝি? পালসেটিলা বলতে আমরা কি বুঝি? যে একটা মানুষ, যে মানুষটা অত্যন্ত সংবেদনশীল, সহজেই কেঁদে ফেলে, এই যে তার বৈশিষ্ট্য, ভীষণ ভদ্র, অত্যন্ত সজ্জন ব্যক্তি। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য বেশি, কিন্তু মেয়ে আর ছেলে বলে কথা না। আরে বাবা, বিজ্ঞান কি বলছে? কোনো মেয়েই কি প্রকৃত মেয়ে, না কোনো পুরুষই প্রকৃত পুরুষ? তার প্রাধান্য মানে ডমিনেন্সি, তার পৌরুষত্বে তার ওয়াই ক্রোমোজোমটা আছে বলে, হ্যাঁ, তার কি হচ্ছে, তার প্রাধান্যটা আসছে বলে সে পুরুষ। কিন্তু তার ভেতরে তো অন্তরে তো মহিলা আছে, কারণ তার মায়ের কাছ থেকে সে তো পেয়েছে কিছু। তো মাকে অস্বীকার করবে কি করে? তার মা এখানে লেটেন্ট কন্ডিশনে, আর তার বাবা এখানে তার অ্যাক্টিভ কন্ডিশনে, সেই জন্য সে পুরুষ। মহিলাদের ক্ষেত্রে কি হবে? মহিলাদের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে সেখানে মায়ের প্রাধান্যটা বেশি থাকবে, মানে ক্রোমোজোমগত দিক থেকে সেইখানে সেই প্রাধান্য এক্স এক্স প্রাধান্য থাকবে, সেই জন্য সে সেখানে মহিলা হচ্ছে। তবে মহিলার মধ্যে কি পুরুষের বৈশিষ্ট্য নেই ভেতরে? অবশ্যই আছে। ফলে আমরা মহিলা পুরুষ এগুলো হচ্ছে মানে আরবিটারি ভাগ করেছি। কিন্তু আরবিটারি ভাগ করলে পরে সাধারণত এই যে বলা হয় যে মহিলাদের ওষুধ, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে বা আমরা অনেক ক্ষেত্রে এটাকে পেয়ে থাকি। সিপিয়া যেমন মহিলাদের ওষুধ, সিপিয়া তো আমি বহু পুরুষকে সিপিয়া দিয়েছি, অসুবিধা অসুবিধা তো কিছু হয়নি। দেওয়া যাবে না এরকম ব্যাপারটা না। তাহলে কি হচ্ছে, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এইটা প্রবণতা বেশি, এই পর্যন্তই। এর বাইরে ভাবনা চিন্তাটা করা যাবে না, কারণ আগে থেকে ভাবনা চিন্তা করা মানেই হচ্ছে প্রেজুডিস। তো আপনি আগে থেকে ভাবতে পারেন না, রুগী যেটা বলছে, রুগী যেটা দেখাচ্ছে, সেটার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু ভাবতে হবে। তাহলে এইবার পালসিটেলের ক্ষেত্রে এটা একটা, আটটা পালসিটেলের ক্ষেত্রে গুরুত্ব কি? তার ওপেন এয়ার সে পছন্দ করে। ওপেন এয়ার যদি বাদ যায়, পালসিটেল হবে না। পালসিটেল কি স্লোনেস বা স্লোনেসটা সব জায়গায় তার, তার হচ্ছে দাঁতটা বলুন, তার মেনস্ট্রুয়াল শুরু হওয়ার কথা বলুন, বা তার কোনো কষ্টের উপশমের কথা বলুন,
সব জায়গায় তার একটা স্লোনেস আছে, আর পালসেরিলা পেশেন্ট উইদাউট মেনস্ট্রুয়াল ট্রাবল খুব খুব কম পাওয়া যায়। যেমন লাইকোডিয়াম উইদাউট গ্যাস্ট্রিক ট্রাবলস খুব কম পাওয়া যায়, না কথা বলছি না, পাওয়া যায়। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেয়ে থাকি, তার মানে সবার ক্ষেত্রে পেতে হবে এমন কথা নয়। এই যে বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে থাকি, এইটা হচ্ছে আমাদের অবজারভেশনের গল্প। এটা কিন্তু আমরা নয়, এগুলো হচ্ছে ড্রাগ প্রুভিং এর গল্প নয়। এবং যেহেতু আমরা বলেছি যে আমাদের হ্যানিম্যান তার প্রিফেসে, মেট্রিয়ামেটিকা প্রিফেসে একটা জায়গায় তিনি বলছেন, তার মানেটা হচ্ছে এরকম, সিমটমটা কিভাবে ডেভেলপ করবে সেটা হচ্ছে ডিটারমিনেটিভ ফ্যাক্টর। তাহলে এই সিমটমটা ডেভেলপ করা মানেই তো তার গল্পটা বলতে হবে, কেনকে ওই জন্য অনেকেই গালাগালি করে, কারণ উনি অনেক গল্প বলেছেন, অবজারভেশন গুলো বলেছেন, গল্পটা বলেছেন। এই গল্প যেহেতু বলেছেন, কেন ফালতু শুধু সিমটম চাই, গল্প উৎস না হলে কি করে হবে? আপনি আজকে যে নদীটা দেখছেন, আপনার চোখের সামনে নদীটা দেখছেন, আমি প্রকৃত জ্ঞান কখন হবে? যখন উৎস থেকে আপনি ওই পর্যন্ত আসবেন, তখন আপনার প্রকৃত জ্ঞান হবে। বাদ দেবেন কি করে? ফলে আমাদের কিন্তু এই যে তার উৎস থেকে তখন পর্যন্ত দেখবেন, তার মানেটা কি? জার্নি অফ দ্য রিভার, তেমনি জার্নি অফ দ্য পেশেন্ট, জার্নি অফ দ্য সিকনেস। সিকনেসের তো আলটিমেটলি ফল হচ্ছে আপনার ডিজিজ। ডিজিজটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যাথোলজি। আর হোমিওপ্যাথির ক্ষেত্রে প্যাথোজেনেসিস হচ্ছে মূল কথা। প্যাথোজেনেসিস মানে কি? সেই তার সিকনেস থেকে শুরু হওয়া পর্যন্ত এই প্যাথোলজি ডেভেলপ করলো, এই টোটাল ফেনোমেনাটাকে কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এবং আমাদের ড্রাগের ক্ষেত্রে তাই, ড্রাগ প্রুভিংয়ে তাই তো, প্যাথোজেনেসিস তো নয়, ওটা তো প্যাথোলজি নয়, প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস মধ্যে একটু পার্থক্য আছে, সেটা আমি অলরেডি বলে দিয়েছি, যে লাস্ট পোর্শনটা হচ্ছে আপনার প্যাথোলজি আসবে প্যাথোজেনেসিস থেকে। আমরা এই জায়গাগুলো বারবার ভুলে যাই, কারণ আমরা অ্যালার্ট সাবজেক্ট পড়তে গিয়ে, সেখান থেকে ভালো কিছু জিনিস গ্রহণ করতে গিয়ে আমরা নিজেরাই মানে অ্যালার্ট সাবজেক্টের খাদ্য হয়ে যাই। এইটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথি সমাজের বড় গণ্ডগোলের জায়গা। তো ফলে আসুন আমরা এবার আমরা পেশেন্টের ক্ষেত্রে কি এর আগে কি কি নিয়ে পড়ছিলাম না, ওই হে ফিভার নিয়ে। হে ফিভার তখন একটা নাম ছিল, এখন অ্যালার্জিক রাইনাইটিস হয়েছে। তাতে কি যায় আসে? একটা নাম যদি হয় অসুবিধা কিছু নেই, মূল ফিচার্সটা তো আমাকে জানতে হবে। হ্যাঁ, এবং এটা ফুল ফিচার্সটা জানতে হবে। এই যে অ্যালার্জিক রাইনাইটিস, আমি এই যে অ্যালার্জিক রাইনাইটিস কিরকম একটা সাডেন অ্যাটাক হয়, খুব দ্রুত অ্যাটাক হয়, এবং হাইলি সেন্সিটিভ পেশেন্ট। এটা জেনারেলি সোরা বলা হচ্ছে, সোরাই ঠিক, ঠিক আছে, সোরা তো অবশ্যই আছে, কিন্তু এই যে হাইলি এক্সট্রিম যে পর্যায়ে চলে যাচ্ছে, এই এক্সট্রিম পর্যায়টা কিন্তু, ওটা কিন্তু সিম্পলি সোরার বিষয় নয়, কিন্তু তার সঙ্গে সিপিলিসও থাকার সম্ভাবনা আছে বা থাকেও যে। তো ফলে এবার দেখা যাক, সোরাটা এখানে মূল ব্যাপার। তো সোর্সটা তো সোরাই তো এগুলোকে টেনে আনবে, এই সাসেপ্টিবিলিটিটা। এখানে কি আছে যে এই ক্ষেত্রে আমরা কি কি ওষুধ, এটা যে সোরা সিপিলিস কম্বিনেশন, ওই জন্য আমি বলেছি। এখানে আমরা কি করে ক্যালি গ্রুপের ওষুধ আমরা ভাবতে পারি, হুম। তো ক্যালি গ্রুপের ওষুধ যেটা আমরা যদি ভাবতে পারি, তা সেখানে আমরা কি ওষুধ ভাবতে পারি সেটা একটু দেখা যাক। ক্যালি গ্রুপে যেমন হচ্ছে ক্যালি আয়োড, আছে। আয়োড থাকলে কি হবে? গ্রুপটা কোথায় যাবে? আয়োড হলে পরে কোন দিকে যাবে? আয়োড হলে পরে তার গরমে অসুবিধা হবে, হুম, গরমে তার অসুবিধা হবে। এইটা হচ্ছে তার মূল আয়োডিয়ামের একটা বৈশিষ্ট্য এটা। এই যে ক্যালি আয়োড আমি দেবো, আমরা অনেকেই ক্যালি আয়োড এরকম দিয়ে থাকি, আমরা দেখেছি, আমাদের অনেক টিচারকেও দিতে দেখেছি। লোয়ার পোটেন্সি দিয়ে ফরাস করে দেখ বন্ধ করে দিলাম, আমরা খুব আনন্দিত, আরে বাবা রে কি ম্যাজিক হলো রে ভাই। কিন্তু ব্যাপারটা তো তা নয় আসলে। ক্যালি আয়োড তো হলো, ক্যালি আয়োডের মেন্টাল সিমটম আছে কি তার মধ্যে? অন্তরকে নিষ্ঠুরতা, ইরিটেবিলিটি, এগুলো আছে কি? নেই। তাহলে ক্যালি আয়োড হলো কি করে? একটা পেশেন্ট, আমি খুব সোজা উদাহরণ দিচ্ছি, খুব অপ্রিয় উদাহরণ। ধরুন কারো সন্তান মারা গেল,
সন্তান মেরে গেলে সে প্রচন্ড কষ্ট পাচ্ছে, এবং যতদিন বেঁচে থাকবে তার মা বাবা কিন্তু তার সন্তানের কথা ভাববে। এবার বলুন তো দেখি, মা বাবা কি তার দেহটার কথা ভাববে, তার খুব সুন্দর ছিল সেই কথাটা ভাববে, না কিভাবে সে কথা বলতো, কিভাবে জড়িয়ে ধরতো, হুম, কি কি খেতে চাইতো, এই যে ইচ্ছেগুলো, তার যে এই যে মানসিক গড়নটা, কি শান্ত ছিল রে বাবা, কি ভালোবাসতো আমাদের, হুম, এরকম মেয়ে হয় না, এই এরকম সন্তান হয় না, এই যে জায়গাটা তার কি কোয়ালিটি গুলো সে ভাবতো। তার মানে এই যে স্থূল বডি নিয়ে খুব একটা আমরা ভাবি না, তার স্মৃতি নিয়ে বেঁচে থাকি, বলি না স্মৃতি নিয়ে বেঁচেছি। স্মৃতির ক্ষেত্রে কি বডিটার কথা ভাবি আমরা? স্মৃতির ক্ষেত্রে কি ভাবি আমরা? মানুষটার কথা ভাবি। আজকে আবার সে একই ভুল করেছি। আচ্ছা, তাহলে স্মৃতি নিয়ে আমরা বেঁচে থাকি। এই যে স্মৃতি যে ইমেজ, যেটা এটা হচ্ছে বিমূর্ত রূপ বলা হয়। হোমিওপ্যাথিটা অ্যাকচুয়ালি তো বিমূর্ত রূপ, আপনি যা দেখছেন সেটা তো নয়, তার ভেতরে যেটা আন্ডারলাইন কজ আছে সেইটাকে আপনাকে ভাবতে হবে। এবার দেখা যাক আর্টস আয়োড আপনার সর্দির ক্ষেত্রে খুবই প্রয়োগ করেন, অনেকেই করেন। হাঁচি টাচি হলে পরে নাকের মধ্যে দিয়ে জল পড়লে ফ্রাস করে বন্ধ করে দিলেন, কোনো অসুবিধা কিছু নেই। আর্টস আয়োড আপনারা তো ইয়ে করেন তো, দিয়ে থাকেন তো, এবং গরমে বৃদ্ধি করে সবগুলো ঠিক আছে, শুধু কি এইটুকুই যথেষ্ট? আর্টস আয়োডের এই যে যা যা বলে এগুলো সব আয়োডিয়ামের মধ্যে আছে, তো আর্টসের বৈশিষ্ট্যটা কি দেখেছেন? তার মধ্যে তার অ্যাংজাইটি, তার রেস্টলেসনেস, এইগুলো আছে কিনা। তার মানে কি ড্রাগ পিকচারটা তো আপনাকে দেখতে হবে, ড্রাগ পিকচারের সঙ্গে আপনার কন্ডিশনগুলোকে আপনাকে ডেভেলপ করতে হবে, এই যেটার উপর ড্রাগটা দাঁড়িয়ে আছে। যেমন আপনি একটা বাড়ি করেছেন, তার 10টা পিলার আছে, পিলারের উপরে আপনার বাড়িটা দাঁড়িয়ে আছে, তা পিলারটাকে বাদ দিয়ে বাড়িটা কি করে কল্পনা করবেন আপনি? ফলে প্রত্যেকটা ওষুধে এরকম পিলার আছে, যে পিলারগুলোকে মাথায় রাখতে হবে, খুঁটি জায়গায়, খুঁটি বাদ দিয়ে তো হয় না। তাহলে কি হলো, এই যে মন, মন ছাড়া, মনকে বাদ দিয়ে প্রেসক্রিপশন করা, এটাকে আমি কবন্ধ প্রেসক্রিপশন বলি। আমাদের সেই ছোটবেলায় আমাকে ভয় দেখাতো, ভয়টাই আমি কোনোদিন পেতামও না। সেটা হচ্ছে কবন্ধ ভূত। কবন্ধ ভূত মানে কি, গলা কাটা ভূত, এই যাস না, ওখানে ধরতে পারে, এসব ভয় টয় দেখাতো অনেকেই। তা আমি তো এইসব ব্যাপারে ডেঞ্জারাস ছিলাম, যাই হোক। তো এই যে কবন্ধ মানে কি, তার মাথাটাই নেই, মাথাটা নেই মানে কি, মানুষটাই তো নেই। মানুষটাকে কে মনে রাখে? মানুষ তার কর্মের জন্য মনে রাখে, তার দেহটাকে কে মনে রাখে? কর্ম তো তার মনেরই ফল। দেহ কি নিজে নিজে কাজ করতে পারে? দেহ তো হচ্ছে মনের নির্দেশে করে, মনের নির্দেশে কাজ করে। মানে বুঝতে পারছেন, মন বলতে কি উইল, আন্ডারস্ট্যান্ডিং, এগুলো তো আপনারা সকলেই জানেন। তার ফলে আমরা কোন জায়গাটা গুরুত্ব দেবো, এই কথাটা বারবার আমরা কিন্তু, আমি কিন্তু বলার চেষ্টা করছি। এবং এটা যদি আপনাদের মাথায় না ঢুকে, আপনারা যদি এইভাবে যদি না করেন, আপনারা কিন্তু হারিয়ে যাবেন। দেখুন, বর্তমান যুগে বহু সাকসেসফুল প্র্যাকটিশনার দেখবেন, আমি ইভেন পলিপ্রফেসির কথা বাদ দিয়ে দিলাম, সিঙ্গেলই করছে তারা, দেখুন, সিঙ্গেল করে দেখবেন, প্রচুর রুগী দেখছে, প্রচুর সুনাম আছে বাজারে, তার প্রচুর সুনাম আছে। কিন্তু এই যে তিনি করছেন, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন ফলো আপের কথা, সে খেপে যাবে। তাকে যদি মায়াজামের কথা নিয়ে যদি বলেন, একটা মায়াজামেটিক ব্যাখ্যা করুন, এটা খেপে যাবে সে। হ্যাঁ, বেশি পাকা। জুনিয়র হলে তো কথা নেই, জুনিয়রকে তো আমরা গালাগালি দিতে ব্যস্ত। কেশিদাস একটা কথা বলতেন, যে অল উই আর স্টুডেন্ট অফ হোমিওপ্যাথি, জুনিয়র সিনিয়র এটা কোনো মূল ব্যাপার নয়। সে যদি সঠিক প্রশ্নটা করে, তুই উত্তর দিতে বাধ্য, আর নাহলে স্বীকার করতে বাধ্য, তুই জানিস। আমাদের সেই ইগোটা আমাদের আছে বলে আমরা এই গন্ডগোলগুলো করি। মানে আমাদের এই ইগোটার ব্যাপারে সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু হোমিওপ্যাথির গভীরে আমরা ঢুকতে পারবো না। হোমিওপ্যাথি একটা উপলব্ধির বিষয়, বিমূর্ত রূপ তো। তাহলে দেখা যাচ্ছে কি, যে এই যে হে ফিভার যেগুলো পাচ্ছেন আপনি, এইখানে আপনি দেখতে পাবেন হে ফিভার বা অ্যালার্জিক রাইনাইটিস, দেখবেন অনেকেই এরকম চিকিৎসা করছে। সেখানে দেখবেন কয়েকটা সিমটম নিয়ে ওষুধটা দেওয়া হচ্ছে। এটা কি হচ্ছে? সাপ্রেশন, মূলত সাপ্রেশন প্যালিয়েশন হচ্ছে। এটাকেও কিন্তু আমরা কিওর বলে চালাচ্ছি, বা এর সুফল আমরা ভোগ করছি। যদি কারো বিবেক থাকে, অন্তরে যদি তার ভালো শিক্ষা থাকে, তাহলে সে এটার জন্য সে কষ্ট পাবে। তাই তো, আমি তো পেশেন্টটাকে আরোগ্য করতে পারি না, আমি তো ল দেখতে পাচ্ছি না, হেরিং ল দেখতে পাচ্ছি না, কেন্টের অবজারভেশন দেখতে পাচ্ছি না, হ্যানিম্যানের অবজারভেশন দেখতে পাচ্ছি না। তাহলে এটা কি হলো? এ তো ভুল হয়ে গেছে আমার।
তো এই যে বিবেকের তাড়না, এই বিবেকের তাড়না নেই, আমাদের এগিয়ে যেতে হবে, বিবেকটাকে সজাগ রাখতে হবে। এইটা আমাদের মাথায় রেখে এগোতে হবে যে কোন জায়গাটা আমি ভুল করছি। আর্টস দেওয়ার ক্ষেত্রে আমাদের তাহলে এরকম ভাবতে হবে। আর্সেনিকের তো আপনি দিতে সবাই জানেন, আর্সেনিক হলে কি কি হতে পারে, কি কি ওষুধ আসতে পারে, কিভাবে তার সিমটোম্যাটোলজি আসতে পারে, এগুলো তো আপনার মূলত জানেন। এবার আর্সেনিকের ক্ষেত্রে কি হবে বলুন দেখি। আর্সেনিক আয়োডের সঙ্গে পার্থক্যটা কি? আর্সেনিক আয়োড হয়ে পড়ে সে গরমে বৃদ্ধি হবে, কিন্তু আর্সেনিক হচ্ছে গরম চাইবে, নাকে ভেপার নেবে, ইয়ে নেবে। এই এই যে সূক্ষ্ম পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো তো জানতে হবে। এই ছোট্ট জায়গায় পার্থক্যগুলো আপনি যদি জানতে পেরে যান, তাহলে আপনি চিনতে পেরে যাবেন। একটা মানুষকে চেনার জন্য কি, একটা মানুষকে চেনার জন্য তার কোটি কোটি সেলকে চিনতে হবে? তা তো নয়, তার কয়েকটা বৈশিষ্ট্যকে চিনতে হবে। হ্যানিম্যান তো 153-তে সেই কথাই বলেছে, অন্য কথা তো কিছু বলেন নেই। বৈশিষ্ট্য মানে কি? যার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে সেটাই তো আমাদের গ্রহণযোগ্য সিমটম। আর বৈশিষ্ট্য মানে কি? মায়াজেমেটিক বৈশিষ্ট্য। বুঝি আর না বুঝি, যেই চ্যানেল কিন্তু বলেছেন যে আমরা বুঝি আর না বুঝি, আরোগ্য কিন্তু মায়াজেমেটিক্যালি যদি ফিট হয় তবেই সারবে, নাহলে আরোগ্য হবে না। এবার আমরা তো ফেলিওরকে স্বীকার করতে ভয় পাই বা লজ্জা পাই। তা এই লজ্জাটা আমাদের ছাড়তে হবে। সত্যের পথে কিন্তু কষ্ট আছে, কিন্তু মজাও আছে। সেই মজাটা যখন আপনি উপলব্ধি করতে পারবেন, প্রত্যেকটা ওষুধকে যখন আমরা, বলুন দেখি, চোখ বুঝে কটা ওষুধকে দেখতে পান, কটা রোগীর চিত্র দেখতে পান মনে মনে? পান না। আমি এখন 2-4টে পাই, তার মানে কি আমি হোমিওপ্যাথ হতে পারি? আমি হোমিওপ্যাথ হওয়ার চেষ্টা করছি, এইটুকু বলতে পারি। তাই দেখা যাচ্ছে কি, এই যে আর্সেনিকের সঙ্গে আয়োডিয়ামের এই যে মৌলিক পার্থক্য, এইগুলো একটু দেখতে হবে। আমরা শুধু নাকে হাঁচি দিলে কতবার ইয়ে দিল, এইগুলো দেখতে হবে। আরেকটা দেখতে হয় কোন নাক দিয়ে পড়ছে, এইগুলো একটু দেখার ব্যাপার আছে। ডান নাক দিয়ে শুরু হলে সাধারণত আর্সেনিকের ব্যাপারগুলো আছে। এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে। অনেক সময় যে আমরা টোটাল কেস রেকর্ডিং করে ওষুধ দিতে পারবো, এটা সম্ভব হয় না। সেইটাই তো কেন শিখিয়েছেন আমাদের, যে ঠিক আছে তুমি দাও লোকাল পার্টটা নাও, নেওয়ার পরে তুমি কি করে জেনারেল পার্টটা মানে বা বিশেষ পিকিউলার সিমটম তার মধ্যে আছে কিনা সেটাকে দেখে নাও, ছোট্ট করে দেখে নাও। কত মিনিট লাগবে? এই দেখে নিলে পরে আর কোনো অসুবিধা হয় না। বুঝে গেছে ব্যাপারটা? এই দেখে নিতে হবে, দেখে না নিলে কিন্তু আপনি কিন্তু প্রেসক্রিপশনে ওই কাণ্ডটি করবেন। তাহলে কি হলো? আরেকটা, এবার আর সাইডের ক্ষেত্রে একটা জিনিস কি দেখা যায়, আর সাইডের ক্ষেত্রে ক্ষত সৃষ্টি হয়, নাকের ভেতরে ক্ষত সৃষ্টি হয়, যেটা আর্সেনিকের ক্ষেত্রে সাধারণত হয় না। আর্সেনিকের ক্ষেত্রে শ্বাসকষ্ট বা নাক বন্ধ, এই ধরনের ব্যাপারগুলো একটু, এইগুলো আর্সেনিকের ক্ষেত্রে আসে। অবশ্য আর্সেনিকের সেই টাইম মডারেটসটা দেখতে হবে, টাইম মডারেটসটা দেখতে হবে। এবং আর্সেনিক মনে রাখতে হবে, আর্সেনিক কিন্তু শরিক এবং সিফিলিটিক ক্ষেত্রে আর্সেনিক কিন্তু কিউরেবল। কিন্তু যদি তার সাইকোটিক বেস যদি বেশি থাকে পেশেন্টের, যদি এই ইয়ের সঙ্গে, এই অ্যালার্জি রাইনাইটিসের সঙ্গে যদি সাইকোটিক বেস যদি বেশি থাকে, পেশেন্ট অ্যাজ এ হোল সাইকোটিক যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আর্সেনিক অ্যালবাম ওকে সারাতে পারবে না। সাময়িক রিলিফ দিয়ে পরে কিন্তু আর কিছু করতে পারবে না। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কোন ওষুধটা কখন কি করতে পারে এই কথাটা ভাবতে পারবো। এবার ধরো এরপরে এখানে কার্বোভেজ একটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ। কার্বোভেজের ক্ষেত্রে ওই যে ব্যাপারটা ফ্যানিংটা পাখা, এইটা না তো কার্বোভেজ হবে না, ওটা তো থাকতে হবে। মানে বুঝতেই পারছেন যে শুধুমাত্র এই নাকের জল দেখে এই রাইনাইটিসের চিকিৎসা বলে দেখবেন যেগুলো বলে বেড়ানো হচ্ছে, পাশাপাশি এই ক্যান্সারের সিমটম গুলোকে খুঁজে বার করতে হবে। এবং রোগী যখন দেখবেন তখন এই ক্যান্সারের সিমটমটা পেলেন কি না, বা কি পেলেন আর কি পেলেন না, কি ঘাটতি আছে, এইটা বোঝার চেষ্টা করতে হবে। রুগীটা যে আমি যখন আমি টোটাল করে যখন দিতে যাচ্ছি, যখন ঘাটতিটা কি আছে, সেই ঘাটতিটা বোঝাও কিন্তু অত্যন্ত জরুরি। ঘাটতিটা না বুঝলে তো আপনি তো যেটুকু পাবেন তাতেই সন্তুষ্ট হয়ে যাচ্ছে। তারপরে কেন্টের এই শিক্ষাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমি আসছি, এই ক্ষেত্রে সরিনাম একটা খুব ভালো ওষুধ। নাকের সর্দির ক্ষেত্রে আমরা দেখেছি, এই কাঁচা সর্দির ক্ষেত্রে অনেকে দেখেছি সরিনাম দিতে, অনেকে দেখি সরিনাম আর ন্যাট্রামিউ অল্টারনেট ডোজ দিয়েছে। সব বন্ধুদের মধ্যে দেখেছি, কি কি ঘ্যাম কি রে বাবা। আরে আমরা তো ওইরকম সর্দি খেয়ে সরিনাম, তখন তো যখন প্রথম সরিনাম দেওয়া সাহসই ছিল না, ভয়ে দিতে পারতাম না। হ্যাঁ, এরা কিন্তু সরিনাম ফটাফট দিয়ে দিচ্ছে, তার কোনো জায়গায় শিখেছে। কিন্তু সরিনাম যে দিচ্ছে,
সরিনাম দেওয়াটা তো নিশ্চয়ই দিতে পারেন, যেখানে নাকে জল পড়ছে, নাক দিয়ে গড় করে জল পড়ছে, এটা তো আপনি দিতেই পারেন সরিনাম। কিন্তু সরিনামের যে মূল চরিত্র সেটা আছে কি, বিশেষ করে তার নোংরা স্বভাব, তার চিলিনেস, একটু একটু দেখবেন না আপনি, ঘুরিয়ে দেখবেন না। আপনি একটি মানুষকে ব্যবহার করবেন, আপনি একটা জিনিস মানুষকে ব্যবহার করবেন, একটা মানুষকে গ্রহণ করবেন, অথচ তাকে একটু বাজিয়ে দেখবেন না। আরে বাবা, আপনি তো বেগুনটা কিনতে গেলেও বেগুনটা টিপে দেখেন ফুটো আছে কি নেই, বেগুনটা পাকা না কচি, দেখেন তো। তা গ্রহণ করতে গেলে তো কিছু পরীক্ষা দরকার, যা পেলেন তাই নিয়ে নেবেন, এটা তো হতে পারে না। অন্তত বিজ্ঞান মনস্ক মানুষের ক্ষেত্রে এটা কখনোই হতে পারে না। তাহলে আমাকেও পরীক্ষা করে দেখতে হবে যে একে এই ওষুধটা দেওয়া যাবে কিনা। মানে সরিনাম, আমি যখন সরিনাম যে ক্ষেত্রে ফিট হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবার সরিনামের ক্ষেত্রে কি হচ্ছে, কি এখানে তার সাপটা কেমন হবে, হাজাকারক হতে পারে, মৃদুও হতে পারে। আর ব্যাপার হচ্ছে এবার হচ্ছে কি, সরিনামের নাক বন্ধ হয় সাধারণত খোলা বাতাসে, ঠিক খোলা বাতাসে নাক বন্ধ হয়। আর পালসের কি হচ্ছে, খোলা বাতাসে নাক খুলে যায়। এই যে ছোট্ট পার্থক্য, খুব খুব সিম্পল পার্থক্য, এই পার্থক্যগুলি তো জানতে হবে, মাথায় রাখতে হবে। চট করে ওখান থেকে আপনি এলিমিনেট করে দিই। ইভ্যালুয়েশন আপনি এই ক্ষেত্রে ধরুন একটা ওরকম ইয়ে যেমন ঘন্টা পর ঘন্টা ইভ্যালুয়েশন করবেন জিজ্ঞেস করে করে। তাহলে এই যে ছোট্ট করে সরিনামের সঙ্গে পালসেটির যে চরিত্র, পালসেটির চরিত্র দেখুন, আচ্ছা মেজাজটা কেমন ওর, সরিনামের পেশেন্ট তো খিটখিটে, শরীর পেশেন্ট। তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে ছোট্ট ছোট্ট পার্থক্যগুলো, এগুলো আমাদের একটু দেখতে হবে, দেখে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবং সরিনামের একটা খুব দারুণ একটা সিমটম আছে, সেটা হচ্ছে কি যে তার কষ্ট বা শ্বাসকষ্ট এইসব জিনিসগুলো, শ্বাসকষ্ট তো ধরুন আপনার এরকম নাকে এরকম হলে হতেই পারে, সে শুয়ে কি করবে, শুয়ে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হাতগুলো রাখবে, এইটা কিন্তু তার একটা মারাত্মক সেটা আমি জীবনে নিজে পাইনি, কিন্তু আমার স্যারেদের কাছে দেখেছি। গোটা দুয়েক হয়তো হবে, কি দুটো তিনটে হবে হয়তো। সে বলছে আমার দেখার সৌভাগ্য হয়নি, আমি আশায় আছি কবে দেখতে পাবো। মানে এই সিমটমটা চট করে আপনি পাবেন না, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এটা আপনাদের বলছি, যে আমি নিজে এখনো এরকম পেশেন্ট পাইনি হরিনামে এরকম শ্বাসকষ্টের ক্ষেত্রে এরকম সিমটম দিচ্ছে। তাহলে কি হলো, শরীরের পেশেন্টের আমি তো আগেই বলে দিচ্ছি, তার ওই কি 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 লাগবে, তার সঙ্গে আমি যখন দিতে যাচ্ছি ওষুধ, তার সঙ্গে কি কি লাগবে, তো নোংরা আছে কিনা দেখতে হবে, চিলিনেস আছে কিনা দেখতে হবে, এগুলো তো দেখতে হবে। এগুলো দেখে আমাকে প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে কিন্তু, গভীর ক্রিয়াশীল ওষুধের ক্ষেত্রে আমাদের এরকম একটা, এরপরে কিন্তু কেন্ট একটা কথা বলছে যে ভয়ঙ্কর যখন আক্রমণ হবে, এই ভয়ঙ্করটা কিন্তু কোনটা ভয়ঙ্কর, কেন্টের কাছে যেটা ভয়ঙ্কর আমাদের কাছে কি সেটা ভয়ঙ্কর, তা তো নয়। আমরা তো সবগুলোকেই ভয়ঙ্কর মনে করি। এই ভয়ঙ্কর কথাটাও কিন্তু চিকিৎসকের যোগ্যতার উপর নির্ভর করছে, সে কতটা ভয়ঙ্কর ভাবছে। হুম। এই যে ভয়ঙ্কর ক্ষেত্রে যখন অ্যাকুট ক্ষেত্রে হবে, তখন কেন বলছেন যে আমরা তখন একটা অ্যাকুট মেডিসিন দিয়ে পেশেন্টকে কিছুটা কমিয়ে তারপরে কনস্টিটিউশনাল ডাক দেবো। তো প্রথমেই কনস্টিটিউশনাল ডাক দেওয়ার কথা তিনি কি বলেননি, কোনো জায়গায় বলেছেন, সে কথাও তিনি বলেছেন। তার যদি আপনি ফিলোসফি পড়েন সেখানে দেখতে পাবেন সেকেন্ড প্রেসক্রিপশনে বলেছেন ক্যালকিলিয়ান বেলেডোনার ক্ষেত্রে। সেক্ষেত্রে কি হয়েছে, বেলেডোনা দিয়ে কয়েকবার দিয়ে রিলিফ হওয়ার পর ফেলিওর হয়েছে, তারপরে তিনি ভেবেছেন বলে আগে বুঝতে পারলে আমি ক্যালকুলিয়ে দিতাম। এটা কেন বলতে পারেন আগে বুঝতে পারে, তার মানে তিনি বুঝতে পারেন, আর আমরা তো সব বুঝি। তো এইখানে তাহলে কি হলো, এই যে বুঝে দেওয়াটা যেটা, তাহলে কোন ক্ষেত্রে এরকম ক্ষেত্রে আমরা দেবো, কিন্তু খুব সাবধানে ক্ষেত্রে। এখানে ব্যাপার হচ্ছে যে সার্বিক লক্ষণ বা যেগুলো খুব গ্যাস্ট্রাইটিস লক্ষণ, সেগুলোর উপর বেশ করে দেওয়া যাবে না। সেগুলোর উপর বেশ করে দিলে কিন্তু সাবপ্রেশন প্যালিয়েশন হয়ে গেল গন্ডগোল। আপনি যদি বুঝতে পারে সেই দক্ষতা যদি অর্জন করতে পারেন, তাহলে সেটা আপনি ডিফ্যাক্টিং ড্রাগ দেবেন, কেন দেওয়া যাবে না, আমরা দিতে পারি না। আমরা নিউমোনিয়ার নাম শুনলে ল্যাস তুলে দৌড় মারি, কিন্তু আমাদের পূর্বজ যেসব চিকিৎসকরা ছিলেন নিউমোনিয়া যে সালফার লাইকোপোডিয়াম এগুলো তো অহরহ তারা দিয়েছে, আমরা পারি না। আমরা মনে করি যে আমরা আধুনিক প্র্যাকটিস অফ মেডিসিন জানি, অনেক কিছু শিখেছি, এলার সাহেব যে বিরাট বড় পণ্ডিত হয়ে গেছি। ওই আমরা একটা নিউমোনিয়া যদি ডায়াগনোসিস হয়ে আসে, আপনি হাত দেন তো দেখি,
কজন হাত দেবে, কজনের সাহস আছে? কথাগুলো খুব অপ্রিয় কথা। নিজের যোগ্যতাগুলোকে মূল্যায়ন করতে হবে, যে আমরা কতটা পারি কতটা পারি না, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা যখন ওষুধ দেব, যখন কোন ওষুধটা দিচ্ছি, সেই রোগের মায়াজিনের ডেপথ কতটা, সেই ডেপটা আমাকে বুঝে তো কাজ করতে হবে। ডেপটা যদি না কভার করেন, তাহলে কিন্তু পেশেন্ট সারবে না। এইবার দেখুন, এইরকম ক্ষেত্রে নাক্সভূমিকও একটা খুব অসাধারণ ওষুধ। নাক্সভূমিক একটা খুব ভালো ওষুধ। নাক্সভূমিকের ক্ষেত্রে কি হয় দেখুন, নাক্সভূমিক কি হচ্ছে, খোলা বাতাসে কিন্তু নাক্সভূমিকা কিন্তু ভালো থাকছে। হোয়ারএস শ্বাসগ্রহণ করতে পারে, কিন্তু গরম ঘরে নাক বন্ধ হয়ে যায়। তো এটা এটা সাধারণত রাত্রে ঘটে। এবার হচ্ছে নাক্সের পেশেন্টের চিরি, পালসেটিভের পেশেন্ট আছে হট, নাক্সের পেশেন্ট আছে ইরিটেবল, পালসেটিভের পেশেন্ট হচ্ছে মাইল্ড অ্যান্ড জেন্টলি। এটা তো বুঝতে হবে। আমরা অনেক সময় যে বিওয়াইতে খেয়ে আসলো, আমরা রুটিন প্রেসক্রিপশন করি অনেকে, যার যেটা মনে, কেউ পালসিটার দেয়, কেউ কার্বোভেজ দেয়, কেউ ইপিকার দেয়, কেউ নাক্সভূমিকা দেয়, রুটিন প্রেসক্রিপশন সারা জীবন ওই দিয়ে যাচ্ছে। এখন এগুলো দিলেও সারে, না দিলেও সারে, বাস কিছু সিমটম প্যালিয়েট করলে এমনি এমনি চলে যায়। তা দেওয়ার মাধুর্যটা কোথায় রইল? দিতে গেলে পরে এবার তো যদি আমরা বুঝে যদি দিই, তাহলে দেখা যাবে সেখানে রিলিফটা হবে। শুধু ওইটুকু রিলিফ হবে না, অ্যাসোসিয়েটেড আরো কিছু। সে বলে, ডাক্তারবাবু এই ওষুধটা দারুণ দিয়েছে, পেটটা তো ভালোই আছে, প্রচন্ড খিদে বেড়েছে, খুব ভালো আছি আমি, অনেকদিন আমি ভালো ছিলাম না, এই ওষুধটা খেয়ে ভালো আছি। এরকম কথা আমি শুনতে পাবো যদি আপনারা করতে পারেন। এরকম যদি করতে পারেন, তাহলে পেশেন্টটা আপনাকে ক্রনিক পেশেন্ট দেখাবার জন্য সে আসতেই পারে, বা তার পরিবারে কাউকে ক্রনিক দেখাবার চেষ্টা করতে পারে। ফলে এইভাবে আসতে পারে। ওই ঢাকঢোল পিটিয়ে আমার কাছে আসো, এই গল্প বললে তো হবে না। যোগ্যতার ভিত্তিতে পেশেন্ট আপনাকে রেফার করবে, যে হ্যাঁ আপনি ওর কাছে যান, গেলে পরে উনি হয়তো সারাতে পারেন, বা সারানো তার পক্ষে সম্ভব। এবার আসা যাক, মুখে মুখে আমরা একটা, মুখে অসুস্থতা, আমাদের সিকনেস, সিক ফেস সিক, বা ফেসটা দেখে আমরা বুঝতে পারি। আপনারা দেখুন, আমরা তো ডাক্তার, আমরা তো অনেক শিখেছি, কিন্তু একজন অশিক্ষিত মাও তার সন্তানের মুখটা দেখে বলতে পারে, কি রে তোর কি হয়েছে রে, কি কষ্ট বাবা, কোথায় কি হয়েছে, হ্যাঁ কে কি বলেছে, বাহ ও তোর খিদে পেয়েছে, ও আচ্ছা আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া, আপাতত এটা দিচ্ছি, এটা আমি বুঝতে পেরেছি তোর খিদে পেয়েছে। মা কিন্তু এগুলো ডায়াগনোসিস করতে পারে। কিন্তু আমরা এত পড়াশোনা করে কটা মুখ দেখে বলতে পারি যে এটা পালসেটিভ হবে, এটা ন্যাপটামিল হবে? তাহলে জ্ঞানের এত বড়াই কিসের? জ্ঞানের বড়াই করা তো আমাদের সাজে না। তা আমরা এইবার এই যে পেশেন্টটা, পালসেটিভের যে পেশেন্টটা, যেটা এটা আমরা কি দেখতে পাবো না, ছোপ ছোপ দাগ, মুখে ছোপ ছোপ দাগ থাকে, প্লেথরিক কন্ডিশন বলে এগুলোকে। এটা অ্যাকচুয়ালি একটা অ্যানিমিক কন্ডিশন। এটা অ্যানিমিক কন্ডিশনে যে তার কি হয়, তার ওই কি বলবো, অ্যানিমিক কন্ডিশনের জন্য তার মুখটা ফ্যাকাশে হয়, এটা আমরা দেখতে পাবো। এবং তারপরে কি হচ্ছে, আর কি বলছে এখানে না, মুখটা দেখতে কি লালচেও হয়, একটু লালচেও হয়, এবং গরমের উচ্ছ্বাস থাকে। এবং আরেকটা কথা কি বলছে, যে যখন মেনোপজাল সিনড্রোম যখন থাকে, সেই সময়টা কিন্তু এই ধরনের সিমটম গুলো বেশি পাওয়া যায়। এবার মুখে ইরিসিপিলিটাস অ্যাটাক, ইরিসিপিলাস এক ধরনের ইরাপশন, এগুলো পাওয়া যায়। এগুলো, এই যে ইরাপশন গুলো যেগুলো পাওয়া যায়, যেগুলো এগুলো প্রচন্ড জ্বালা করে, এবং চামড়া এখানে স্পর্শকাতর থাকে। এবং এই যে স্পর্শকাতর থাকে এইখানে, এখানে তিনি কি বলছে, এই নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে সামগ্রিক সিমটমের উপর। নাকের এই যে ইরাপশন গুলো যেটি মুখে দেখতে পাচ্ছি, যেগুলো এগুলো শুধু ভিত্তি করে ওষুধ দিলে হবে না, আমাদের সামগ্রিকভাবে দিতে হবে। এইবার হচ্ছে প্যারাটিড গ্ল্যান্ডের সোয়েলিং। প্যারাটিড গ্ল্যান্ডের সোয়েলিং কিন্তু খুব সাবধান, কিন্তু বিশেষত পুরুষদের ক্ষেত্রে।
পুরুষদের ক্ষেত্রে খুব সাবধান। মেয়েদের ক্ষেত্রে দেখেছি প্যারোটিড গ্ল্যান্ডের যখন হয়, ইনফ্লামেশন যখন হয়, যখন সাধারণত ঠান্ডা লেগে যায়, ফুলে যায়, ব্যথা হয়, এবং দেখা যায় যে ব্রেস্টও অ্যাফেক্টেড হয়ে যায়। অনেক সময় আগে প্যারোটিড গ্ল্যান্ডটা হয়, তারপর ওটা একটু কমে গিয়ে ব্রেস্টটা হয়, অনেক সময় দুটোই একসঙ্গে হয়, এরকম আমরা দেখেছি। এবং এই যে আহ, ছেলেদের ক্ষেত্রে সাবধান কেমন না, এই যে প্যারোটিড গ্ল্যান্ড এখানে হলো, তো হওয়ার পর ব্রেস্টে হচ্ছে, এইটা কিন্তু মেটাস্টেসিস ব্যাপার। ছেলেদের ক্ষেত্রে সাবধান কেমন না, এটা টেস্টিসে অ্যাটাক করতে পারে, এবং টেস্টিসে যদি অ্যাটাক করে, সেই ছেলেটা কিন্তু আর কোনোদিন বাচ্চা হবে না, এরকম কন্ডিশনে স্টেরিলিটি ডেভেলপ করতে, তার হচ্ছে কি হলো একটা শব্দ হলো, তার কিন্তু আর বাচ্চা স্পাম তৈরি হয় না, এরকম একটা ব্যাপার থাকে। এবং আমি একটা পেশেন্ট আমার মনে আছে, তাকে পালসেটিলা আমি খুব সম্ভবত 10M বা 50M দিয়েছিলাম, কারণ তার সেক্সুয়াল প্রবলেম কিছু এসছিল আফটার ওই প্যারোটিড গ্ল্যান্ড ইনফ্লামেশন। তা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, জিজ্ঞেস করে বলে, হ্যাঁ আমার ওই টেস্টিসটা এইভাবে ফুলে গেছে, আমার ওর পর থেকে যেন সেক্সটা আমার ঠিক মতন আসছে না, এইটা কিন্তু বইতে পাবেন না, বইতে শুধু টেস্টিসে ওই ফুলে গেছে এইটা পাবেন, পেন হয়েছে এটা পাবেন, কিন্তু তো ফলে সেই পেশেন্টটাকে একটা খুব উচ্চ শক্তির ওষুধ দেওয়া হলো, দেওয়ার পর কিন্তু তার কিন্তু আলটিমেটলি প্যারোটিড ফিরে আসলো না বটে, কিন্তু তার একটা স্কিন ইরাপশন ডেভেলপ করলো, এবং আলটিমেটলি পেশেন্টটা সেরে গেল, এবং তার ওই নর্মাল সেক্সুয়াল পাওয়ার তার চলে আসলো, এবং তারপরে তার বাচ্চা হলো। এবং অনেক ক্ষেত্রে আমি এরকম পেশেন্ট দেখেছি যাদের ওই এই পেশেন্ট এসছে যে এর বাচ্চা হচ্ছে না, যখন সে বলছে হ্যাঁ আমার ছোটবেলায় এরকম হয়েছিল, আমি জেনারেলি বলে দিই, বাবা আমি তোমাকে 6টা মাস দেখবো, তোমার ওইটা হয়েছিল, ওটার জন্য তোমার ওটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, আমি কিন্তু পুরো দায়িত্ব দেবো না, তোমার যদি বিশ্বাস থাকে বা আস্থা থাকে তুমি আমাকে দেখাও, নাহলে তুমি এখন চলে যাও। কারণ এই এই যে প্যাথোলজিক্যাল যে এই স্টেটটা যেটা, এটা কিন্তু আমাদের জানা দরকার। বুঝতে পেরেছেন যে কোথায় অ্যালার্ট সাবজেক্টটা আমাদের লাগছে, এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে, কোন জায়গাটা আমরা কিওর করতে পারবো, কোন জায়গাটা কিওর করতে পারবো না। এটা যদি আমরা না বুঝি, তাহলে আমাদের কি করে হবে। এবং এইবার দেখুন, পালসের ব্যথা ঘুরে ঘুরে বেড়ায়, এই তো বলছে পালসের ব্যথা ঘুরে ঘুরে বেড়ায়, ওয়ান্ডারিং পেন, এই যে ওয়ান্ডারিং পেন পালসেটিলে আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন দেখতে পাচ্ছেন। আবার যাদের রিউমেটিক আর্থ্রাইটিসের পেশেন্ট, তাদেরও ওই ওয়ান্ডারিং পেন থাকে, তাহলে সে কি পালসেটিলা? তাহলে বোঝা গেছে যে অ্যালার্ট সাবজেক্টটা কিভাবে আমি এখানে কাজে লাগাচ্ছি, এটা বুঝতে হবে। এবং এই যে পালসেটিলার যে এই যে তার ঘুরে ঘুরে বেড়ায়, এই যে এটা কি তার চেঞ্জেবিলিটি, তার মনে দেখুন, মনেও তো সে চেঞ্জিং, রোগে যেটা চেঞ্জেবল তার মনে সেটা থাকতে হবে, না থাকলে কি করে হবে, অবশ্যই থাকতে হবে, হয় তার আছে, না তার বাবার আছে, তার মায়ের আছে, কোনো না কোনো জায়গায় তার সোর্স আছে। কারণ এখানে এখানে পাখাটা ঘুরছে, আর বিদ্যুৎটা সাপ্লাই আছে বলে তো ঘুরছে, বিদ্যুৎ তো একটা জায়গায় তৈরি হয়েছে, এবং তৈরি না হলে আপনি কি করে ঘুরবে এটা পাখাটা। তাহলে আজকে আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার চেঞ্জেবিলিটি এরকম হচ্ছে, তাহলে এই চেঞ্জেবিলিটি আপনার মধ্যে থাকতে হবে, যদি না থাকে আপনার পরিবারের মধ্যে কারো থাকতে হবে, না থাকলে তো হবে না, আপনি পেলেন কোথায় এই চেঞ্জেবিলিটিটা। এই যে চেঞ্জেবিলিটি যেটা পাচ্ছেন, এইটা হচ্ছে কিন্তু পালসিটির ক্ষেত্রে বিশেষ ক্ষেত্র। পালসেটিলা শুধু ওই রকম ওই আপনি যে ব্যথা চেঞ্জেবিলিটি এরকম ব্যাপারটা নয়, তার মন হচ্ছে চেঞ্জেবিলিটি, তার পায়খানাও চেঞ্জেবিলিটি, পায়খানাও দেখবেন চেঞ্জেবল, এক নো স্টুল অ্যালাই, এক নো স্টুল অ্যালাই, ওখানে দেখবেন ক্যামোমিলা তো আছে, ওই ক্যামোমিলা লাগি পালসেটিলা কাঁদুরে। ফলে আমি শুধু ওই যে দেখলাম যে চেঞ্জেবল স্টুল আছে আমি থেকে দিয়ে দিলাম, এরকম করলে তো হবে না, এই ড্রাগগুলো এইভাবে ছোট্ট ছোট্ট ভাবে আমাদের বার করতে হবে। এরপরে কি আসলো, এই যে চেঞ্জেবিলিটি নিয়ে যে আমি বলছি, এবার টিউবারকুলিনামের চেঞ্জেবিলিটি কিরকম করে হবে, ওখানেও কিন্তু ওখানে রোগ ফিরে আসবে বারে বারে, অনেক সময় একই জায়গায় ফিরে আসে, অনেক জায়গায় ভিন্ন জায়গায় ফিরে আসে, বা একটু রূপ পাল্টে ফিরে আসে।
রূপ পাল্টে ফিরে আসে। আবার কিছু ক্ষেত্র আছে, যেমন ইয়ে হয়ে গেল, চাপা পড়ে গেল, অ্যাব্রোডার্মের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন অ্যাব্রোডার্মের কি ক্ষেত্রে ডায়রিয়া বা এইসব ডিসচার্জগুলো সাপ্রেশন হয়ে গিয়ে তার কিন্তু এরকম বিভিন্ন রোগ তার ডেভেলপ করছে। আমার অ্যাব্রোডার্মের একটা কেস মনে পড়ে, একজন ভদ্রলোককে আমি পেয়েছিলাম, আঁচিলে ভর্তি, সে আঁচিলের জন্য এসছে। এবার রিপোর্ট করতে করতে দেখা যাচ্ছে কি তার একবার খুব ডায়রিয়া হয়েছিল, হসপিটালে প্রায় মাস দেড়েক ভর্তি ছিল, ডাক্তাররা বহুত কষ্টে ইয়ে করেছে। তারপর থেকে তার এই গাঁটে গাঁটে ব্যথা, ও বহু ডাক্তার দেখিয়ে ডাক্তার বলে দিচ্ছে ছাড়বে না, ওই জন্য সে আমার আঁচিলের জন্য শুনতে এসছে। তো যাই হোক, সেই পেশেন্টটাকে অ্যাব্রোডেনাম দিয়ে অনেক কষ্ট টষ্ট পেয়ে পেশটা মুক্তি পেয়েছে। তাহলে এই যে অ্যাব্রোডেনাম, এইটা কি হচ্ছে, সাপ্রেশন হয়, ডিসচার্জ সাপ্রেশন হয়ে গিয়ে অন্য রোগ তৈরি করছে। ফলে এইটা কিন্তু অন্য জিনিস। ফলে আমরা বুঝতে পারছি চেঞ্জিবিলিটি যেমন আমরা বুঝলাম, অলওয়েজ সাপ্রেশন বুঝলাম, সাপ্রেশনের যে অন্য রোগ তৈরি করলো এটাও আমাদের বুঝতে হবে। এবং আমরা প্রতিটি ক্ষেত্রে এটা পেলো কোথা থেকে, এলো কোথা থেকে, আমি একটা কমপ্লেন যে পেশেন্ট করছে সে পেলো কোথা থেকে, এই জায়গাটা তো আমাদের ভাবতে হবে। আবার দেখুন কতগুলো জায়গায় আছে, যেমন ধরুন এই যে নতুন রোগ যখন আসবে তখন অ্যালোপ্যাথি ডাক্তার কি বলবেন, এটা একটা নতুন রোগ এসছে, এটা একটা নতুন রোগ এসছে, কিন্তু আমরা তো সে কথা বলবো না। আমরা কি বলবো? এবার গ্যাস্ট্রিক কমপ্লেন একটু চলে আসি। পালসেটিল হচ্ছে ফুল অফ গ্যাস্ট্রিক প্রবলেম আছে। হ্যাঁ, খাবার কয়েক ঘন্টা পরে রোগীর মুখে গিয়ে মুখে টক জল ওঠে, পেশেন্ট এই কমপ্লেনগুলো আপনাকে করবে। এইবার হচ্ছে ক ঘন্টা পরে, না আমি খেয়েছি ধরুন ওই 11টার সময় খেয়েছি, ওই 3:30 সময় থেকে টক জল উঠছে, হজম হচ্ছে না। আপনি লিখছেন টাইমটা, লিখছেন 2:30-3টে, টাইমটা লিখলেন, হ্যাঁ টক শাওয়ার ইরাকটেশন, হ্যাঁ লিখিয়ে আপনি ওই ধরুন 2:30 বললো, ধরুন 2:30 কি 2টোই বললো, 2 PM লিখছে। আরে 2 PM তো পালসেটিলার ইয়ে আছে, পালসেটিলার তো আছে। এই যে আপনি লিখলেন এটাই তো, আপনার জাজমেন্ট কোথায়? আপনি 2 PM করেছেন, এটা কি মূল কথা? মূল কথা এটা নয়। ব্যাপার হচ্ছে যে একটা মানুষ খেয়েছে, তার 4 ঘন্টা 4.5 ঘন্টা হয়ে গেছে, তারপর টক জল উঠছে, তার মানে কি তার হজমের প্রক্রিয়াটা খুব স্লো। দিস ইজ কল্ড স্লোনেস। এই স্লোনেস তো পালসেটিলার আছে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এখানে আমি স্লোনেসটা মূল বক্তব্য, স্লোনেসটা কি করছে, স্লোনেসটা হচ্ছে মূল বক্তব্য। এটা 2টোর সময় হতে পারতো, 4টের সময় তার টক জল উঠতে পারতো। আপনি বলতে পারেন যে 2টোর সময় উঠলো, 4টের সময় কেন উঠলো না, বলতেই পারেন আপনি। সেটা হিসেব নয়, হিসেবটা এখানে 4 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে হজম হওয়ার কথা নয়। সে ভাত খেয়েছে সাধারণ, সে এমন কিছু উল্টো পাল্টা কিছু খায়নি। মানে এই স্লোনেসটা তাকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এটা স্লোনেসের ব্যাপার। এবার কি হচ্ছে, এখান থেকে কি করে পচা ঢেকুর ওঠে, আমরা যেটাকে বাংলায় চোয়া ঢেকুর বলা, ইরাকটেশন, র্যান্সিড ইরাকটেশন। তা একটা সময় অল্প বয়সে যখন ছিলাম, র্যান্সিড ইরাকটেশন পেলে চোখ বুঝে পারছিলাম একদম, ও সেরেও যেত তো। কি আনন্দ, কি আনন্দ! কম খেটে যদি টাকা রোজগার করা যায়, এর থেকে আনন্দ পৃথিবীতে আছে কিছু? পৃথিবীতে কিছু নেই। জানলেই তো বিপদ, জানলেই যে পলিসিটা দেবো কি দেবো না। হ্যাঁ দিলাম তো, এবার ঠিক হলো তো, ও বাবা! এইসব সংশয়ের মধ্যে ভুগতে হয় আমাদের। ফলে আমাদের চরিত্রটাও কিন্তু পরিবর্তনের প্রয়োজন আছে, নাহলে কিন্তু হোমিওপ্যাথ হতে পারবেন না। আমি জাস্ট যে জায়গাগুলো আমি প্র্যাকটিস লাইফে গিয়ে যে জায়গাগুলো আমি বুঝেছি বা যে জায়গাগুলো ধাক্কা খেয়েছি, সেই জায়গাগুলো কিন্তু আমাকে আপনার সামনে তুলে ধরছি। এবং পালসেটির পেশেন্ট কি সাধারণত ফ্যাট জাতীয় খাবারগুলোকে সহ্য করতে পারে না, সেখানে তার ওই মাখন টাইপের বা তেল জাতীয় খাবার এগুলো কিন্তু সে সহ্য করতে পারে না। তাহলে এই যে পাকস্থলীর যে এই যে পরিপাক করতে পারে না, এইটাই তার মূল বিষয়। এইটা যদি তার সঙ্গে যদি তার মেন্টাল চরিত্রগুলো যদি পান, হ্যাঁ তার সঙ্গে মেন্টাল চরিত্র যদি পেয়ে যান, তাহলে আপনি তো চোখ বুঝে তাকে ওষুধ দিতেই পারবেন, দেওয়ার কোনো অসুবিধা কিছু নেই। এইবার হচ্ছে কি, পেশেন্টের এই পালসেটের পেশেন্ট একটা জিনিস পাওয়া যায় কি না, মুখটা খুব চটচটে থাকে, চটচটে থাকে। আমরা কি করলাম, মাউথ স্যালাইভা ভিজিট লিখে বসলাম, তা তো নয়, পালসেটের পেশেন্ট জল খায় না,
জল না খেলে তো চটচটে হতে পারে, ড্রাইনেসও আসতে পারে, দেখতে হবে ব্যাপারটা কি, এটা বুঝে দেখতে হবে সে জল কতটা। ফলে আমাদের কিন্তু সেইটাও বিচার করে করে প্রতিটি ক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে। আর পালসেটিলার যে পেটের কমপ্লেন যেটা, এটা হয়তো সকালে থেকে হয়, কিন্তু পালসেটিলার মূল এটাই হচ্ছে সন্ধ্যের দিকে সবকিছু করা। এটা এই পেটের কমপ্লেনটা কিন্তু সকালে বাড়ে বা আর্লি মর্নিং এ বাড়ে, এটা আমরা দেখেছি। এবং কি হচ্ছে, পালসেটিলার পেশেন্ট আরেকটা ব্যাপার হচ্ছে থুতু ফেলে। এই যে তার পেটে এরকম আর থুতু ফেলে, থুতু ফেলার একটা প্রবণতা থাকে। আমরা স্পিটিং ম্যানিয়া হতে পারে এটা, থুতু ফেলে বলে কি স্পিটিং ম্যানিয়া হতে পারে, ফাস্টিডিয়াসনেসের জন্য সে থুতু ফেলতে পারে। কোনোটা দেখে তার ঘেন্না হলো বা ইয়ে হলো, সে থুতু ফেলে দিল। তাহলে থুতু ফেলা মানে আমি স্পিটিং ইয়ে ধরলে তো হবে না। আবার এই যে তার মুখের মধ্যে একটা অস্বস্তি ভাব থাকে, এইটার জন্য সে থুতু ফেলে। থুতুটা ফেলছে কেন, সেই যে বললাম যা দেখছি সেটা আসল নয়, তার ব্যাকগ্রাউন্ডে আন্ডারলাইং কজটা কি, ঘটনাটা কি, কি উদ্দেশ্য নিয়ে সে এটা করছে, এই জায়গাটা আমাদের বার করতে হবে। এটা বার করতে পারলেই দেখবেন একদম সুন্দর ছবিটা চলে এসছে, ছবিটা নিয়ে আর কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, 43 পর্যন্ত হয়ে গেল, আর আমি এগোতে চাইছি না। এটার উপরে কেউ সিনিয়র যদি থাকেন যোগ করতে পারেন, অথবা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। আর কেউ যদি বলেন যে একটু করতে, তাহলে আমরা একটু সামান্য এগোতে পারি। এটা আপনাদের ইচ্ছাটা কি বলুন, মানে বিরক্ত লাগতে পারে, একই ওষুধ তো। 8তম পর্ব হয়ে গেল। অমরদা, হ্যাঁ, ওই চোঁয়া ঢেকুরটা বললেন, আরেকবার বলেন না। তোমাদের ওটা র্যানসি রিয়াক্টেশন। ওটা ইয়ে স্টমাকের আন্ডারে গিয়ে ইরাকটেশনের আন্ডারে পেয়ে যাবে। ওই ইরাকটেশন তো মর্নিং ইভিনিং বিভিন্ন রকম আছে, কিন্তু ওই রুব্রিকটা কিন্তু মনে হচ্ছে আমি পাচ্ছি না। আছে আছে বাবা, আছে র্যানসি রিয়াক্টেশন আছে, অনেক ওষুধ আছে, কে বলছে নেই। র্যানসি রিয়াক্টেশন একটু সহজ করে বুঝিয়ে দিই। কোকোকলা বা সেই ইয়েগুলো খেতে গেলে গলার মধ্যে একটা সে ঢেকুর ওঠে না, ঝাঁঝের, এইটা হচ্ছে র্যানসি রিয়াক্টেশন। এবার বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ দাদা। হ্যাঁ। পেশেন্ট বলে ধোঁয়া ঢেকুর, কেউ বলে চোঁয়া ঢেকুর, এইটা হচ্ছে মূল ব্যাপার। এইটা আর আর কোনোদিন ভুল হবে না আশা করি, আমার মনে পড়ে গেল এখন। থ্যাংক ইউ পরিষ্কার দাদা। হয়েছে? হুম। পেশেন্ট বলবে ওই যে কোল্ড ড্রিঙ্কস খেতে গেলে যেমন একটা ভেতর থেকে ঝাঁঝের মতো ঢেকুর ওঠে, ওই রকম ওঠে। খুবই বিরক্তকর ডাক্তারবাবু। আচ্ছা, আর কি এগোবো না এখানে বন্ধ করে দেবো? আচ্ছা স্যার, আমরা ডেকে নিচ্ছি, তাহলে পরের পড়বে। 45 হয়ে গেছে তো, সেই জন্যই বলছি। আর শীতকালে রাত তো। আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল্লাহ রাহিম স্যার। রাহিম স্যার যদি কিছু অ্যাড করেন স্যার। না না, অ্যাড করার তো কোনো সুযোগ নেই আসলে। আমি আসলে স্যারের প্রতি কৃতজ্ঞ। আমি সব সময় বলি আমি স্যারের কাছ থেকে জ্ঞান পড়া শিখেছি। তো স্যার যেভাবে আলোচনা করেন, এটা স্যারের প্রতি কৃতজ্ঞতা স্যার। ধন্যবাদ আপনাকে স্যার। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন রঘুনাথ ঘোষ স্যার। রঘুনাথ ঘোষ স্যার, আপনি আপনি যদি কিছু বলেন স্যার। হ্যালো, শুনে যাচ্ছে রিপেন? হ্যালো, হ্যাঁ স্যার। ধন্যবাদ। বলার তো কিছু নেই, খুবই সুন্দর আলোচনা হচ্ছে বা হলো। এই যে মেকানিক্যাল আমরা পড়ি, আজকে যেভাবে আলোচনাটা আমি শুনলাম, যে আমাদের দর্শনটাকে যদি হোমিওপ্যাথিক দর্শনটাকে ম্যাথমেটিক্যার সাথে মেলাতে না পারি, তাহলে কিন্তু ম্যাথমেটিক্যাল পড়া বৃথা। তা আজকের এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো যে হোমিওপ্যাথিতে যখন আমরা ম্যাথমেটিক্যাল পড়ব, প্রত্যেকটা শব্দকে হোমিওপ্যাথিক দর্শনের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করব। এখানে কোনো শব্দ, এই যে কেন্টের ম্যাথমেটিক্যাল,
এখানে কিন্তু কোনো শব্দ বাদ দেওয়ার মতো না। এই যে ভয়ঙ্কর, এই শব্দটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে চিনতে হবে। আবার এই যে স্লোনেস আমরা বলি, যেমন ব্রায়ানিয়াকে, এই স্লোনেস কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এই জায়গাগুলো অনেক সময় এড়িয়ে যাই, বা আমাদের দৃষ্টিগোচর হয় না। এই জায়গাগুলো লক্ষ্য রাখবো। সত্যি নিঃসন্দেহে পার্সেন্টেজ আলোচনা খুব সুন্দরই হচ্ছে। আর যেটা বলবো সেটা হচ্ছে যে প্যাথোলজি আমরা ধরে আগাবো ঠিক কথা, কিন্তু গুরুত্ব পাবে হচ্ছে ডায়নামিক প্যাথোলজি। এখন আমাদেরকে শ্রদ্ধা করেই বলছি, উনি এই 6 মাস যদি না কিওর হয়, তাহলে পেশেন্টকে বলতেই পারেন যে আমার পক্ষে দেখা সম্ভব না, বা আমি পারছি না, বা আমি বিফল, ব্যর্থ। কিন্তু ঘটনা হচ্ছে কি, এই রকম ক্ষেত্রে মানে যদি আমাদের আসে এরকম ক্ষেত্র, তাহলে কিন্তু আমরা ডায়নামিক প্যাথোলজি দিয়েই চেষ্টা করব পেশেন্টটা কিওর অর ইনকিউরেবল। এইটা আমার বলার ছিল। ধন্যবাদ আমি এর সকলকে। উত্তরটা দিচ্ছি। আমি 6 মাস কেন বলি, আমি যদি দেখি তার ইমপ্রুভ হতে শুরু করেছে, যত স্লোই হোক না কেন, তাহলে আমি তাকে হাতে রাখি। আর না, যদি ইমপ্রুভ না এখানে হয়, আমার এটা একটা কথা ডাউটফুল, বলার আছে। ডাউটফুল কেস তো। আমি কোন কেসটা বলেছি, মেটাস্টেসিস হয়েছে, তার চেসিসে, আর হ্যাঁ, বাচ্চা হচ্ছে না। এটা এই যে এটা ক্ষেত্রটা, ঘটনা, এটা ঘটনা। কিন্তু এটা এটাও তো ঘটনা তো। হতে পারে যে আমাদের ফার্স্ট প্রেসক্রিপশন হয়তো সেই মতো হয়নি, সেখানে একটা গন্ডগোল থাকতেই পারে। তার মানে সেটাকে ইনকিউরেবল বলে দেওয়াটা একটু যেন কেমন ইতস্তত থাকে এই না, আমি জায়গাটা না। ইনকিউরেবল কথাটা বলিনি, আমি হাতে রাখি না। হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা ওটাই হতেই বললাম। পারে। আমি সেটাও বললাম যে আমি ব্যর্থ। আহ, সেটা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ সকল। ধন্যবাদ স্যারকে। আহ আচ্ছা, আমাদের মাঝে পার্থপ্রদীপ চৌধুরী স্যার আছেন। স্যার অনুরোধ করছি কিছু বলার জন্য, স্যার। হ্যাঁ, আলোচনা ভালো হয়েছে, ভালো হচ্ছে। তো আমাদের সবসময় আমরা অ্যাকুট ম্যানিফেস্টেশনের যে কিছুই করি কেন, সবসময় কিন্তু যে ওষুধটা হবে তার সাথে তার ম্যাজমেটিক রিলেশনশিপ এবং তার একদম অন্তরাত্মা, বিশেষ করে মেন্টাল সিমটমস গুলোকে কিন্তু কভারেজ দিতে হয়। ওপর ওপর হলে হবে না। আবার এর মধ্যে পিকুলিয়ার যেমন থাকে, আমরা জানি পালসিটিলা পেশেন্ট হচ্ছে ড্রাই টাং নো থার্স্ট, কিন্তু এই পালসিটিলাই আবার 2 PM কিন্তু থার্স্টি এবং ফার্স্ট গ্রেড একক মেডিসিন কেন্টের রেপার্টরিতে। কাজে এই যে খুঁটিনাটি বিষয়গুলো যতটা আমরা মনে রাখতে পারবো ততটা আমাদের প্রেসক্রিপশন ভালো হবে। এবং সবসময়তেই যেটা দরকার সেটা হচ্ছে একটা ওষুধের সাথে আর একটা ওষুধের পার্থক্য। রেপার্টরিতে সুবিধা হয় কি, অনেকগুলো ওষুধ আমরা পাই তো অ্যাট এ গ্লান্স, সেই সবগুলো কিন্তু আমরা যে ওষুধটা আমরা প্রেসক্রিপশন করব তার সাথে এই মিলগুলো খুব দরকার। আর যে স্লোনেসের কথা বা ফাস্ট খুব র্যাপিড যেগুলো অ্যাটাক করে বা স্লো কাজ করে, সেগুলো তো আমাদের খেয়াল অবশ্যই করতে হবে। এন্ট্রিটা এবং সে কিভাবে আগাচ্ছে, এই বিষয়গুলো থাকেই তো। তারপরে আজ একটা যে বলে নাই সে সাকসেশন অফ অর্ডার, হ্যাঁ, আর স্পেস, যেটা ন্যাট্রামিউর থেকে অমর খুব ভালো বুঝিয়েছিল। এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হয় যে সবসময় আমরা হয়তো ওই নির্দিষ্ট রুগীটার পেলাম না, কিন্তু তার পাস্ট হিস্ট্রিতে বা তার ফ্যামিলি হিস্ট্রিতেও যদি পাই, খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের মধ্যে, বিশেষ করে মা বাবা ভাই বোনেদের মধ্যে, তাহলে সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে, সবকিছুই মাথায় রাখতে হয়। অ্যালাইড সাবজেক্টগুলো আসলে আমরা তো অ্যালাইড সাবজেক্টের দুর্বল বটেই, অস্বীকার কোনো করার জায়গা নেই। তা যতটা আমরা মেডিকেল সাবজেক্টের সম্বন্ধে খুব নিখুঁতভাবে জানতে পারবো, আমাদের প্রেসক্রিপশন তত শার্প হবে, ভালো হবে। এবং আমরা
অনেক বেশি আরোগ্যের দিকে যেতে পারবো। আবার এত কিছু করার পরে তো দেখা যাচ্ছে যে আরোগ্য হচ্ছে না, সেখানে আবার অবস্টেকেল টু রিকভারির একটা বিষয় থাকে। বিশেষ করে আজকালকার দিনে তো মেন্টাল অবস্ট্রাকশন একটা মারাত্মক জায়গায়। তাছাড়া এই খুঁটিনাটি সব বিষয়গুলোকে কিন্তু আমাদের তল্লাশি করতে হবে, যে কেন। আর একটা কনফিডেন্ট প্রেসক্রিপশন হলে পারে সেই ওষুধটা যদি কাজ না করে, তাহলে অবশ্যই সেখানে কিছু গোলমাল আছে, সেটা ধরতে হয়। সেখানে অবস্ট্রাকশনটাকে যদি আমরা রিমুভ করতে পারি, তাহলে আবার সেই জায়গাটা খুলতে পারে। আবার এই জায়গারও ব্যাপার আছে, যেমন একটা ভাইটালিটিটা কেমন রয়েছে রুগীর, হ্যাঁ, সেই হিসেবে সেটা তাকে অমরের হয়তো মনে আছে কেসি দাসের সম্ভবত সেপিয়া 30, হ্যাঁ, যে 3 মাস পর্যন্ত কোনো কাজ করে নাই। এবার স্যার ওষুধটাকে চেঞ্জ করার কথা ভাবছেন, তারপরে একটুখানি যেন লাইট দেখা গেল যে না, ওষুধটা একটু কাজ করছে। তাহলে এই কেসি দাসের মতন স্যারের অবজারভেশন, আর আমরা এবেলা ওবেলা ওষুধ চেঞ্জ করলে এর তো সব সমস্যার সমাধান হবে না, আরো সমস্যা বাড়িয়ে তুলবে। এই র্যাপিড যে ওই প্রেসক্রিপশনের চেঞ্জ করাটা, এটা একটা মহা দোষ আমাদের। আমাদের একটা ওষুধ দিয়ে ওষুধটার কিন্তু ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। এবং যেমন ওই ধীরগতির রোগগুলো যেমন থাকে, তেমনি আরোগ্য যে ওই ধীরগতির যে ওষুধগুলো আছে, তারাও কিন্তু আরোগ্যটা ধীর গতিতেই করে, র্যাপিড কিন্তু খুব করে না। আবার এটাও ঘটনা, আমি কিন্তু ওই ক্যালকেরিয়া কার্ভ আমরা স্লোনেস দেখি, কিন্তু ক্যালকেরিয়া কার্ভ অ্যাকুট প্রেসক্রিপশনে খুব দ্রুততার সঙ্গে কাজ করতে কিন্তু আমি অবজারভেশন করেছি। ধন্যবাদ, খুব ভালো আলোচনা হচ্ছে, হোক। এইটুকু বলে সকলকে শুভরাত্রি জানাচ্ছি। আমি আমি প্রথমে ধন্যবাদ জানাবো পার্থের নেটকে, পার্থকে নয়। পার্থের নেট আজকে সুযোগ দিয়েছে বলার বা শোনার। আচ্ছা, এবার পার্থ একটা কথা মনে করিয়ে দিল, কিছু সিপিআর কথা বললাম, লাইক বোডিয়ামের একটা কেস মনে আছে। 6 মাস কি 7 মাস পরে লাইকোপোডিয়াম কাজ করতে শুরু করলো। এবং স্যার এই জায়গাগুলো একটু বোঝার জায়গা আছে। ঘটনাটা হচ্ছে কি, যে স্যার প্রতি পরের মাসে এসে বলছে না কিছু হয়নি, সব সিমটম তিনি দেখলেন। আমরা দেখছি প্রতিটা সিমটম খুঁটিয়ে না, কিছু পরিবর্তন হয়। 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, 5 মাসেরটা দেওয়ার পর স্যার বলছেন দেখি এই মাসটা দেখি, এরপর দেখি কি করা যায়। 6 মাসেও যখন আসলে তখনও উনি বলছেন না, এ তো লাইকোপোডিয়াম, অন্য কিছু নয়। তো তখন স্যার বলেন যে কি করা যায়। তো তারপরে ওই 6 মাস কি 7 মাসের মাথায় গিয়ে তারপর থেকে পেশেন্টের ইমপ্রুভ করতে শুরু করলো এবং বেশ দ্রুতই করতে শুরু করলো। এরকম ঘটনা কয়েকটা দেখেছি। তখন আমরা স্যারকে বললাম, স্যার আপনার কাছে রোগীরা থাকবে, বা আপনি আপনি যে চেঞ্জ করলেন না, আপনি কেন দিলেন না? আপনি কি লাইকোপোডিয়াম বলে ওয়েট করেছেন? স্যার হাসলেন। আমি এরকম করতে করতে ধরেছিলাম। তো বলছি দেখ, কোনো চেঞ্জ হলো না, তো তাহলে ওষুধটা ভুল হতে পারে। কিন্তু লাইকোপোডিয়াম 10 mg দিয়েছি, এরকম একটা 10 mg পার ওষুধ কোনো নতুন সিমটমও তো তৈরি করবে, সেটা তো দেখতে হবে। সেটা তো কিছু করে, পেশেন্টের ডিটোরেশন তো কিছু হয়, যা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আছে। স্যার ভুল হলে পরে এরকম হবে? বলে না, একটা 10 mg আমি দিয়েছি, 10 mg একটা কোনো সিমটম তৈরি করবে না, বা একটা সিমটম কমাবে না, এ তো হতে পারে না। তা এই লাইকোপোডিয়াম খুব স্লো মোশনের ব্যাপারে, যে লাইকোপোডিয়াম এরকম স্লো, জেনারেলি স্লো। আবার লাইকোপোডিয়াম আমি দেখি যে একটা টনসিলের কেসে একটা দিয়েছিলাম, সেফটি টনসিলের কেস, তাকে কাটবে বলেছিল, 1 সপ্তাহ পরে তাকে কাটবে। লাইকোপোডিয়াম দিয়ে তার একদম এক রাতের মধ্যে তার 50% 60% ঠিক হয়ে গেল। এরকম লাইকোপোডিয়াম হতে পারে। তার মানে কি, অ্যাকিউট স্টেজে যখন ডিফেক্টিং ড্রাগগুলো পড়ে, তখন কিন্তু তার পেসটা, গতিটা খুব দ্রুত হয়ে যায়। আবার যে ড্রাগটার যদি ওই পেস, যেমন এই যে পার্থ যেটা বললো, ওটা ওরকম দেখেছে। এবার হচ্ছে কি, যে সেটা যদি ক্রনিক কেসে যদি দেখায়, তখন কিন্তু পেস্টটা কিন্তু এরকম থাকবে। পেস্টটা কিন্তু একটা ড্রাগের কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সিমটম মিললেও হবে, সিমটম মিললেই শুধু রোগ সারবে না, পেস্টটাকেও দেখতে হবে। পেস্ট মানে গতি। এই গতিটা হচ্ছে খুব বোঝার বিষয়। এইটা কিন্তু আপনাকে রুগী দেখে ধাক্কা খেয়ে গুঁতো খেয়ে শিখে নিতে হবে। এটা আমরা তো
কত কত কিলোমিটার বেগে যাচ্ছে এটা তো বলতে পারবো না, কারোর পক্ষে বলা সম্ভব না। এই জায়গাটা আপনার অবজারভেশন আইটাকে তৈরি করতে হবে, এবং পেশেন্ট আপনাকে দেবে, পেশেন্ট দেয়, আমরা পেশেন্টকে গুরুত্ব দিই না, লেম্যান ভাবি তো, ও তো পড়াশোনা করেনি, ডাক্তারি তো পড়েনি, ও কথাকে গুরুত্ব দেয় না। কিন্তু হ্যানিম্যান তো পেশেন্টের কথাতে, পেশেন্টের ভাষাতেই তো হ্যানিম্যান কিন্তু বলেছেন তো, ওটাই তো করতে বলে। হ্যানিম্যান কখনো বলেছেন পণ্ডিতই করতে আমাদের? একদম বলেন নাই। শুধু তাই নয়, 17 নম্বর অ্যাপ্লিকেশনের লাস্ট লাইনটা পড়ে দেখুন, সেখানে পণ্ডিতদের সম্পর্কে কিরকম কটাক্ষ করেছেন উনি পণ্ডিতি করার বিষয়ে। পড়ে দেখুন কি করা উচিত আমাদের। তো ফলে বুঝতেই পারছেন হ্যানিম্যানের মতন পণ্ডিত, পণ্ডিত বললে কম বলা হয়, মনীষীর থেকে মনীষী, তিনি কিন্তু বলেননি আমি বলছি তুমি এটা করো। তিনি সবসময় দেখিয়ে দিয়েছেন প্রবীণ করে যেটা পাওয়া গেছে সেটা, আর ল কোনটা, লটা ফলো করো। তিনি কখনো তার ব্যক্তিকে অনুসরণ করতে বলেন নাই চিকিৎসার ক্ষেত্রে। আপাতত এইটুকুই বললাম, ধন্যবাদ। আর কার উপর প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, স্যার আছেন, অনেক স্যারই আছেন, প্রশ্ন আছে কারো? প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা আলোচনা এখানে শেষ করবো। প্রশ্ন তো নেই স্যার। তাহলে আমরা বিদায় নিয়ে নেব। আচ্ছা, হ্যাঁ স্যারের অনুমতি নিয়ে আমরা আলোচনা এখানে শেষ করবো। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি। আচ্ছা, আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা হোমিও দর্পণের ক্লাস হবে, আমরা মেসেজে জানিয়ে দেবো। অবশ্যই। শুভরাত্রি সকলকে।